আজকে আলোচনাটা করতে চাই হার মানেনি ইরা। আপনি নিশ্চয়ই সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেনে যে ছোট শিশুটি ধর্ষিত হয়েছিল এবং তারপরে তার গলায় কেটে দেওয়া হয়েছিল, সেই 2 দিন লড়াই করে মারা গিয়েছে। আপনি রিপোর্টটা নিশ্চয়ই আপনার ইয়েতে পড়েছে, নজরে পড়েছে। একই সঙ্গে আমি আরেকটা করব। আপনার গতকালকে করছিল। ফেব্রুয়ারি মাসে হত্যার শিকার 32 নারী ও শিশু, কন্যা শিশু। এই ঘটনার সঙ্গে রিলেটেড বলে এটাকে একটু টানলাম। অনেক ধন্যবাদ। আমি দেখলাম যে বিভিন্ন পত্রিকায় যে হেডলাইনগুলো করেছে যে 2 দিন লড়াই করে হার মেনেছে ইরা। তো আপনি যে করছেন হার মানেনি ইরা, আমার কাছে কিন্তু তাই মানে ইরা তো হার হার মানে নেই। ইরাকে হত্যা করা হয়েছে, তাই না? আপনার একটা মেয়েকে তার বাসার পাশ থেকে নিয়ে গিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে তারপরে অত্যাচার করলো, এবং সেই অত্যাচারের কথা যেন বলতে না পারে জন্য গলার শ্বাসনালী আপনি কেটে দিলেন। কেটে দিয়ে মেয়েটাকে মৃত্যুর মুখে, মেয়েটার আপনি যে বর্ণনাটা পড়েন না, আমি যখন বর্ণনা পড়ছি আমার আহ, খুব মানে মনে হয়েছে যে মানে আমি মাঝে মধ্যে মনে হয় যে আমি কেন এই 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 পৃথিবীতে এই প্রান্তে জন্ম নিলাম। আমি সবসময় খুব গর্ব করি যে আমি বাঙালি, কিন্তু মাঝে মধ্যে এইসব ঘটনাগুলো যখন দেখি, প্রায়ই দেখি, তখন মনে হয় যে কেন যে এইসব জায়গায় আমার জন্ম হলো। আমার কি অন্য কোথাও, আমার কি অ্যাটলিস্ট কোনো একটা মানে অ্যামাজন জঙ্গলের কোথাও জন্ম হইতে পারলো না যেখানে এগুলি নাই? জঙ্গলের ভিতরে আমার জন্ম হইতো, আমার দরকার নেই কোনো ওয়েস্টের কোনো দেশ, কোথাও কোনো দেশ, আমার কোনো দরকার নেই। তো বাংলাদেশে আমার জন্ম হয়েছে, যে দেশে ইরাদের সাথে ধর তো ক্লাস 2-তে পড়ে, সে কারো মেয়ে, কারো বোন, মানে একটা শিশু, কারো নাত নেই। আমার এই ইরার ইয়েটা পড়ার পর আপনি যেটা বললেন যে এতজন শিশু মারা গেছে, আপনি দেখেন তো ইরার ব্যাপারে কোনো সরকারি কোনো একটা দেখছেন? আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের, আমি জানি এইসব বিষয়ে সব বিষয়ে প্রধানমন্ত্রী ডাকা ঠিক না, কিন্তু আমাদের দেশে অভ্যাস তো দেখলাম যে সব বিষয়ে প্রধানমন্ত্রী ঢুকে পড়েন। প্রধানমন্ত্রী একটা বাচ্চা উদ্ধার করার সাথে পর্যন্ত উনি ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো রিয়াকশন দেখছেন ইরার চিকিৎসার জন্য, ইরা যেন বেঁচে থাকে? কারণ কারণ হলো ইরার আত্মীয় স্বজন প্রধানমন্ত্রীর কেউ না, বা ইরার আত্মীয় স্বজন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে পারে না, তাহলে কিন্তু ইরার সুচিকিৎসা হতো। তার সুচিকিৎসাটা হয়নি, তাকে বাঁচতে দেওয়া হয়নি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একদিকে তো একটা নরপশু, তাকে বাঁচতে দেয় নাই। আরেকটা হলো বাংলাদেশের টোটাল চিকিৎসা ব্যবস্থা তাকে বাঁচতে দেয়নি। চিকিৎসায় বিলম্ব, সবকিছুই, যথাযথ চিকিৎসা সে পায়নি। এবং আমাদের প্রধানমন্ত্রী বাচ্চা উদ্ধারের জন্য উনি যত করিতকর্মা ছিলেন, এই বাচ্চাটার যেন সুচিকিৎসা পায় সেই জন্য উনি ততটা করিতকর্মা ছিলেন না। স্বাস্থ্যমন্ত্রীকেও দেখলাম না। এইসব ঘটনাগুলি তো খুব সেন্সিটিভ ঘটনা, এগুলো যুগে যুগে ইরার নাম থেকে যাবে। আমি, আপনি, কেউ না কেউ ইরার নাম উঠাবে। তো এই ঘটনাগুলিতেই তো আমাদের সরকারের উদ্যোগ থাকা উচিত ছিল। সরকার এখানে মানে যেই স্বাস্থ্যমন্ত্রী বললেন যে রোগীর পিছনে পিছনে ডাক্তাররা দৌড়াবে, কই সে ডাক্তাররা? ইরার পিছনে পিছনে তো দৌড়াতে দেখলাম না। আপনি বললেন এতগুলি শিশু মারা গেছে, কন্যা শিশু মারা গেছে ফেব্রুয়ারি মাসে। আমি জানি, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা একটা সরকারের মাত্র নতুন মাসের, এটা ইউনূস সরকারই 17 দিন কাটিয়েছেন, এই সরকারের কিছু না। ইউনূস সরকারের দায়িত্বহীনতার কথা, এবং ইউনূস সরকার নিজে একটা জঙ্গি কিলার একটা গ্রুপ, যে কিলার গ্রুপটা বাংলাদেশে আসছিল মানুষ মারার জন্য, তারা মারছে তো প্রতি মাসে শুধু। তার এটা তো মাসের হিসাব ধরলে এগুলো তাদেরই হিসাব কিন্তু বেশিরভাগ। কিন্তু আমি আশা করব পরবর্তীতে এই সরকার এই মার্চ এপ্রিল মাসে তারা এই ব্যাপারে উদ্যোগ হবেন, কারণ ইরা হারে নাই। কিন্তু ইরা যুগে যুগে ফিরে আসবে ইরা নাম নিয়ে, যে আমাকে এইভাবে হত্যা করা হয়েছে, আমার দেশ আমার জন্য দাঁড়ায়নি, আমার জাতি আমার জন্য দাঁড়ায়নি। মানে আমি আমি না মাঝে মধ্যে, আমি অনেক সময় আপনার এখানে আবেগপ্রবণ হয়ে যায় যখন এইসব ঘটনাগুলো দেখি। আপনি ইরার ঘটনাটা যদি আপনি আসেন, আপনি দেখেন মেয়েটা বেঁচে গেছিল, মেয়েটা তার গলায় হাত দিয়া নিজে থেকে, যে বাচ্চা মেয়ে, সে তার গলায় হাত দিয়ে, গলায় ব্যথার কারণে হাত দিয়ে রাখছে।
উপচে রক্ত পড়তেছে, সেই অবস্থায় সে হাঁটে হাঁটে আসতেছে। ওখানকার শ্রমিকরা কিন্তু দেখেন কি দায়িত্বের পরিচয় দিছে। ইমিডিয়েটলি তার গলার মধ্যে তারা যতটুকু পারে, একটা শ্রমিক উনি আর কতটুকু বুঝেন, তারা চেষ্টা করছে তার রক্তপাত বন্ধ করতে। আমার তারা দ্রুততার সাথে এটাকে হসপিটাল নেওয়ার ব্যবস্থা করছে, চেষ্টা করছে। কিন্তু আমার ডাক্তাররা কি করছে, আমার প্রশাসন কি উদ্যোগ নিছে? কোথায় সেই ডাক্তাররা যারা পিছু পিছু যায় চিকিৎসা দেওয়ার কথা? কোথায় সেই স্বাস্থ্যমন্ত্রী? তার বাগাড়ম্বর প্রথম দিনে সেই বাগাড়ম্বর করলেন। এরকম বাগাড়ম্বর লোকদেরকে ইরারা ইরারা বাগাড়ম্বর লোকদের একদিন না একদিন শাস্তি দেবে। ইরারা বড় হবে, আপনি নিশ্চিত থাকেন। আজকে দুই ক্লাস 2 এর যে ইরারা আছে তারা বড় হবে, তারা কিন্তু এটা মনে রাখবে। তাদের একজন ইরা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং আপনি বলছিলেন যে এই শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসে 73 জন কন্যা শিশু আপনার নির্যাতনের পুরোটাই শিকার তো হয়েছে। ইউনুস আমল ভাই, 17 দিন পর্যন্ত তারাই তো জগদ্দল পাথর সেটাই হয়। বলছি। পুরোটাই ওয়াকারুজ্জামানের আমল। ওয়াকারুজ্জামান আমাদেরকে একটা ভালো আইন শৃঙ্খলার দেশ করে দিবেন বলে বলছিলেন, কথা রাখেন নাই। ওয়াকারুজ্জামান এগুলো সবগুলো খুন কিন্তু ওয়াকারুজ্জামানের হাতের মধ্যেও যাবে। ইউনুসের হাতে যেমন এই খুনের রক্ত লেগে আছে, ওয়াকারুজ্জামানের হাতে ওই খুনের রক্ত লেগে আছে। ওয়াকারুজ্জামানরা তো এইসব বিষয়ে কোনোদিন উদ্যোগী হইতে পারে না। ওনার যত উদ্যোগী ছিলেন নির্বাচন করা নিয়ে, নারী এবং শিশুদের রক্ষা করার জন্য। যে মব হয়েছে, এই হয়েছে, নারীদের উপর মব হয়েছে, নারীদের চুল কেটে দিচ্ছে, নারীদেরকে পিটাইছে, ছাত্রীদেরকে পিটাইছে, ওয়াকারুজ্জামান কি করছে? সো এগুলোর জন্য, এই ঘটনাগুলোর জন্য ওয়াকারুজ্জামানকে উত্তর দিতে হবে, ইউনুসকে যেমন দিতে হবে। শামীমা সুলতান একটা তথ্য দিয়ে বলছেন যে লোকটাকে গ্রেফতার করা হয়েছে ইরার হত্যাকাণ্ডের জন্য, ইরাকে ধর্ষণ হত্যাকাণ্ডের জন্য, তার বিরুদ্ধে এর আগে একই অভিযোগে সাজা হয়েছিল, ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা হয়েছিল এবং সে জামাত ইসলামের সক্রিয় কর্মী। 5 আগস্টের পর তাকে জামাত প্রভাবখাটি জামিনে বের করে আনছে। হ্যাঁ, এইটা চিন্তা করেন যে মানে আমি 5 যেহেতু আগস্টের পরে মুক্তি পেয়ে এসেই এই অপকর্মটা করলো। এই অপকর্ম করলাম, জামাত খুবই খুবই মানে, অথচ তার যাবজ্জীবন হয়েছিল আরেকটা ধর্ষণের ঘটনা, বয়স 50 বছর, ও মাই গড। হ্যাঁ, তাকে জামিনে নিয়ে আসছে। খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা আরেকটা আলোচনা করতে চাই, যে বাংলাদেশের জঙ্গি উৎপাদনের ক্ষেত্রে বিগত সরকারকে অনেকেই বিগত সরকারকে দায়ী করেন যে শেখ হাসিনা কওমি জননী 560 মডেল মাদ্রাসা, মডেল মসজিদ করে দিচ্ছেন, ঘরে ঘরে মাদ্রাসা কইরা তৎকালীন মন্ত্রী এমপিরা ওয়াজ মসজিদ করতেন, গিয়ে সব মাদ্রাসায় টাকা দিতেন, দিতেন। আবার আমাদের যে যারা প্রগতির ঝান্ডা উড়ায় তারাও তো দেখি এই মাদ্রাসাগুলায় বিনিয়োগ করেন, প্রচারের জন্য করেন নাকি ব্যবসাকে প্রসারিত করার জন্য করেন যায় না। দৈনিক প্রথম আলো এতিমখানা এবং মাদ্রাসায় আপনার রোজার দিয়েছে, ইফতারি দিয়েছে। এটা খারাপ না কিন্তু ইফতারি দেওয়া, বাট এই মাদ্রাসা ছাড়া তো রাস্তায় তো প্রচুর মানুষ, মানে তাদের অফিসের সামনে কারণ বাজারে কত শিশু আছে, সেটাই বলছিলাম, ওখানে ডেলি খাওয়াইতে পারে না, ওখানে ডেলি খাওয়াইতে পারে না। কারণ কি মাদ্রাসায় কেন খাওয়াচ্ছে জানেন? কারণ এখন তারা তাদের জীবন বাঁচানোর জন্য মাদ্রাসার উপর নির্ভর করবে। এরপরে যদি হাজি জঙ্গিরা আবার তাদেরকে আক্রমণ করতে আসে, তখন এই মাদ্রাসাকে ডাকবে আমাদের বাঁচার জন্য, দেখবেন মাদ্রাসা চলে আসবে। শেষ পর্যন্ত মতিউর রহমান এবং মাহফুজান আমরা মাদ্রাসার ঘাড়ে চেপে মাদ্রাসার উপরে ওনাদের নিরাপত্তার ব্যবস্থা করতেছে, মাদ্রাসাদের খাওয়াইয়া ঘুষ দিয়া। কেন ওনার কারণ বাজারে, আপনি বলেন, আপনি কারণ বাজার তো চিনেন, কারণ বাজারে আশেপাশে কত শিশু শ্রমিকের কাজ করে, মুটের কাজ করে। কারণ বাজারের গভীর রাতে কত শিশু ওই কারণ বাজারের ফুটপাতে ঘুমায় থাকে, তাদের অফিসের বারান্দায় কতজন ঘুমায় থাকে। না, উনি মাদ্রাসায় কেন গেছেন জানেন? আমি মাদ্রাসার ছেলেদের খাওয়ানোর বিরুদ্ধে না, গেছেন কেন জানেন? ওই দরকার হলে মাদ্রাসার ছেলেদেরকে উনি লাঠিয়াল হিসেবে ব্যবহার করবেন। কেউ যদি প্রথম আলোকে আক্রমণ করে, তাহলে ওই মাদ্রাসার ছেলেরা দৌড়ায় আসবে। জাস্ট একটা ইনভেস্টমেন্ট, জাস্ট ইনভেস্টমেন্ট। মতিউর রহমান আর মাহফুজা নামের ইনভেস্টমেন্ট এটা। উনি সিকিউরিটি ঠিক করতেছেন,
যে এরপরে হাজিরা আসলে যেন আমার অন্যরা তো আসবে না, অন্যরা তো উল্টা হাজিদের সাথে আইসা ওনাদেরকে পিটাইতে আসবে, ওনারা যা যা অপকর্ম করছে। কারণ মাদ্রাসার ছাত্রদেরকে তার লাঠিয়াল বানানোর জন্য এটা করতেছে। কোনো কোনো সৎ উদ্দেশ্যে না, কিন্তু এটা কোনো সৎ উদ্দেশ্যে না। তার যদি সৎ উদ্দেশ্য হতো তাহলে খাওয়াই আবার প্রচার করে কেন? আপনি ভাই আপনার বাড়িতে আপনি আপনার কিনা আত্মীয়র জন্য খাওয়ান, আপনার মানে যার ইয়ে করছে তাদের জন্য খাওয়ান, আপনি কি প্রচার চালান? রেডিও, টেলিভিশনের, পত্রিকা, আপনার পত্রিকা আছে বলে আপনি এম্পাওয়ার, এই পাওয়ার দেখাবেন, আপনি মাদ্রাসায় খাওয়াচ্ছেন, এটা প্রচার করবেন। ব্ল্যাকমেইল করতেছে, এই বাচ্চাগুলোকে ব্ল্যাকমেইল করতেছে, এই মাদ্রাসাগুলোকে ব্ল্যাকমেইল করতেছে, তোদেরকে খাওয়াইছে আমাদের নিরাপত্তা দিবি। নির্লজ্জ একটা, এই লোকগুলি কত নির্লজ্জতা দেশে দেখাবে। মানে খাওয়াইছি আমি, এইটা প্রচার করতে হবে। আপনি কাউকে যদি কোনো কিছু দান করেন, এটা তো বলা হচ্ছে আপনাদের ধর্ম অনুসারে বলা হচ্ছে গোপনে করবেন, বলে নাই? এটা নিয়ে প্রচার প্রয়োজন করতে পারবেন, এটা প্রকাশ্য আছে। দান করা কি প্রকাশ্যে করার কথা বলছে না গোপনে করার কথা বলছে? গোপনে করা। আমি যতটুকু ধর্মীয় নেতাদের কথাবার্তা যত শুনছি, পীর মাশায়েখদের কথা, যে তুমি সহায়তা করবা গোপনে করবা, দেখা করবা না, যাতে ওই লোকটা ছোট হয়ে এরকম কাজ করবে না। দেখায় কেন করে? ওই লোকটার সারা দুনিয়ার কাছে ইয়ে করে যে আমি তোরে খাওয়াইছি, তুই আমার পাহারা দিবি, তুই আমার জন্য এখন থেকে লাঠিয়াল হিসেবে কাজ করবি। এই মাদ্রাসার ছেলেমেয়েগুলারে খাওয়াইছি, এই জন্য ওদেরকে দুনিয়ার সবাই আবার প্রচার করে দিছে। কিন্তু মানে এগুলো তোদের কিন্তু খাওয়াইছে, এটা কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে, ঢাল হিসেবে ব্যবহার। তোরা আমি যা বলবো তোরা তাই করতে হবে। ভাই এ কি নির্লজ্জ রে! আবার এখানে নাম দেয় আমাদের নির্বাহী সম্পাদক অমুক ওখানে উপস্থিত ছিলেন। কি নির্লজ্জ! তোমার বাবার বা মায়ের কুলখানিকতে খাওয়াইয়া তুমিও তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় খাও, তুমি কি টেলিভিশনে প্রচার করো আর পত্রিকার ছবি চাপাও? যে তাই না করো, তাহলে এই শিশুগুলিকে যেগুলো এতিম, তার চেহারাগুলো তোমরা বেচলা কেন? শিশুগুলির চেহারা কেন বিক্রি করবো? ধিক্কার এদেরকে। এই নির্লজ্জগুলি বুড়া হয়েছে, এগুলো এখন পর্যন্ত মাথার মধ্যে এখন পর্যন্ত সেই ঔপনিবেশিক ইয়া নাই, এখনো তারা প্রভু ভাবে নিজেদেরকে। ভাই এদের হাতে এক ফোঁটা পানিও খাবেন না, এই পানি খাওয়া ছবি তুলে রেখে আপনাকে ব্ল্যাকমেইল করবে। আমি যাকে আমি যেখানে এই প্রথম আলো এরকম খাওয়া দাওয়া নিয়ে যায়, প্লিজ সঙ্গে সঙ্গে ফটোগ্রাফারদেরকে বলবেন আমাদের ছবি উঠাইতে পারবেন না। যারাই খাওয়ায় প্লিজ, যারা যদি কেউ পারেন এই মেসেজটা দেবেন যে এরা যখন খাওয়াইতে আসবে ছবি তুলতে দেবেন না, কারণ আপনাদেরকে ব্ল্যাকমেইল করতেছে, আপনাদেরকে বেইজ্জত করতেছে, আপনাদেরকে এতিম বানায় দিতেছে। মানে আপনি এতিম এটা কেউ জানতো না, এখন তারা আপনার ছবি চাপাই দিয়ে এতিম বানায় দিতেছে। এই মাদ্রাসার যে ইমামরা আছেন, মাদ্রাসার যে শিক্ষকরা আছেন, তারাও কিন্তু এই একই অপকর্মের সাথে জড়িত, এদেরকেও কিন্তু ইয়ে করা হচ্ছে। কি নির্লজ্জ যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, সেটা আবার ছবি তুলে বাজারে বিক্রি করতেছে। এই বাচ্চাগুলোর মা বাবার মনটা কেমন হবে? তার বাচ্চাদেরকে ভিক্ষা খাওয়াচ্ছে, আত্মীয় স্বজনের কেমন হবে? নির্লজ্জ, একেবারে নির্লজ্জ। এই দুই নির্লজ্জের হাত থেকে কবে বাংলাদেশ রক্ষা হবে রে ভাই? মতি মাহুজা নামের হাত থেকে কবে বাংলাদেশ রক্ষা হবে রে ভাই? এরা কবে লাইমলাইটের বাইরে যাবে? কবে এদের নোংরা চেহারা আমরা দেখতে পাবো না? কবে তাদের এই নোংরামিগুলো আমরা দেখতে পাবো না? সমাজের পুরো নোংরামি ছাড়া দিয়ে যাচ্ছে। 32 নম্বর পুড়িয়ে ফেলা হয়েছে 8 বারের মতো করে। সেখানে যে একটা প্রদর্শনী করতে পারে না, ওনাদের নেংটি ইয়ে হয়েছে, কি বলে, পোড়াইছে, ওনাদের সাদা কাগজ পোড়ায় গেছে, এইটা দিয়ে ওনারা করেন আলোর ইয়া করেন, প্রদর্শনী করেন, আলো চিত্রকর্মের প্রদর্শনী করেন, নির্লজ্জ। এটা অনেকটা ধরেন আপনার আমেরিকার মতো আর কি, যে আমেরিকা যে স্টাইলে এই যুদ্ধের সময় এটাই কাটতেছে, এইভাবে ঢাল হিসেবে সবাই দেখেন। আমি হাসতেছি, আসলে ঘটনাটা খুব দুঃখজনক। কারণ আমি চিন্তা করতেন এই বাচ্চাগুলোর চেহারা বিক্রি করছে আপনি। এই বাচ্চাটা সারা জীবন তার একটা ছবি ছাপা হইলো, সে একজন এতিম, তারা আপনি এতিম হিসাবে পরিচয় করাই দিলেন, সে মাদ্রাসায় পড়ে পরিচয় করাই দিলেন, তারপর তারা আপনি খাওয়াইছেন, পরিচয় করাই দিলেন। সে কি আপনারা বলছে আমরা খাওয়াও? এই বাচ্চারা কি বলছে? ডাইকে বলছে এই মতি, এই মাহফুজ, আসো আমাদেরকে একটু খাওয়াও, তোমরা অনেক ধনী মানুষ, আমরা গরিব, আমি খাওয়া পাই না, আমার খাওয়া দাও, বলছে বাচ্চারা? তাহলে তার ছবি বিক্রি করা হলো, তাদের চেহারাটাও বিক্রি করা হইলো কেন? নির্লজ্জ সাংবাদিকতা এগুলি। এই নির্লজ্জরা আমাদেরকে নীতি শেখায়। কি করবেন, নীতি শেখানোর লোকের অভাব পড়ে গেছে এখন। নীতিহীন লোকজনই নীতি শেখাবে, এটাই খুব স্বাভাবিক। আমাদের সমাজে নীতিহীনরা দীর্ঘদিন ধরে নীতি শেখাচ্ছেন। যারা নীতিপেক্ষ সবাই কিন্তু
নানা নিয়েই বেড মজুমদার মানে বলেন তারা আর কত নিম্ন সবাই নিচের কত নিচে গেছে যে এতিমদের চেহারা পর্যন্ত বিক্রি করতে হয় তাদের এখন। একেবারে দুঃখজনক। আর আমরা কদিন বাদে অনেক তো ভিক্ষা সময় দিবে, যে এখানে সেখানে ভিক্ষা দিবে না, এটা ছবি দিয়ে প্রথম আলোতে ছাপাবে, ডেলি স্টারে ছাপাই দিবে, হ্যাঁ যে ভিক্ষা দিছি আমি। আর নির্লজ্জ কোথায়। একেবারে মনে হয় পত্রিকা অফিসে অ্যাটম বোমা পড়ছিল। ঠিকই বলছে, আসলেই তো আণবিক বোমা পড়ছিল মনে হচ্ছে। ইরানি ঠিকই বোমা বলছে, পড়ছিল মনে হয়। একেবারে মিশেল না, মিশেল তো বাংলাদেশের ফেনী পর্যন্ত আসতে পারবে, যে দূরত্ব আছে। যদি বাংলাদেশে কোনো গাড়ি টাড়ি হইতো তাইলে তো আমরা এখন আক্রান্ত হইতাম নিশ্চিত ভাবে। পৃথিবীর সব জায়গায় তারা সাইপ্রাসে গিয়া পর্যন্ত আমরা চলেছে, সাইপ্রাসের ঘাঁটি উড়াই দিচ্ছে, সুতরাং বাংলাদেশও আমরা হইতাম নিশ্চিত। 24-এর দেশ ধ্বংসের প্রধান কুশীলব এটা এই ট্রাম্প, আমি আমি যদি এখন ট্রাম্পের মতো ক্ষমতাবান হইতাম তখন আমি কি কইতাম জানেন? হে প্রথম আলোবাসী, হে ট্রাম্প ইয়া কি ডেলি স্টারবাসী, তোমরা এই দুইটাকে উৎখাত করো, কারণ এগুলো হলো তোমাদের জন্য ক্ষতিকারক, তোমাদের মানিজ্য পুরো ডুবাই দিচ্ছে, তোমরা এদেরকে উৎখাত করো। প্রথম আলোর ভিতরে কি কোনো মানুষ নাই? ডেলি স্টারের ভিতরে কোনো মানুষ নেই যে অপকর্মগুলি করে, এই অপকর্মগুলি, এই মানুষগুলো কবে জাগবে? কবে নাকি এরা ইয়া থেকে কেন যে আমেরিকা থেকে রেজা পাহলভি আসবে ডেলি স্টার এবং প্রথম আলো উদ্ধার করার জন্য আসতে পারে, তাই না? হইতে পারে। কেমএসডি কে বলতেছেন, কেমএসডি কে বলতেছে এই নির্লজ্জ নিয়ে কথা শুনতে নিজেরই রুচিতে পারতেছে। মানে এরা এত পচে গেছেন যে এদেরকে মানুষ আর মোটেই গ্রহণ করতেছে না। নিশ্চয়ই নিশ্চয়ই। রক্ষা নেই, পরবর্তী আছেন আনিসুল হক। হলিয়াটিজানের ঘটনায় প্রথম আলোর মালিককে জঙ্গি নাতিকে হিরো বানিয়েছিল আনিসুল হক। একেবারেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার এই কি ট্যান্ডল, এগুলোর তো এগুলো সাহিত্যিক না, এগুলো ট্যান্ডল সাহিত্যিক। এদের ছাপাখানা আছে, ছাপায় নিজের বই ছাপে। একেবারে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আপনি জানেন দেখছিলেন আনিসুল দেখুন। হক কি করছিল? জানেন এটা? না। এই আনিসুল না, মা ম্যাক্সিম গোর্কির মা, একটা হ্যাঁ। মহান উপন্যাস, এটা শুধু মহান উপন্যাস না, এটা পড়লে আপনার ভিতরে মানে মানে আপনার ভেতরে মনে হবে আপনি কিছু একটা পড়ছেন, মানে আপনি কিছু শিখছেন, আপনি কিছু জানছেন, জাগরণ তৈরি হয়। একটা জাগরণ তার। আর সে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা মাকে নিয়ে সে ম্যাক্সিম গোর্কির মা লেখা, এবং এটা নিয়ে আবার বহু আলোচনা হয়েছে, ম্যাক্সিম গোর্কির মাটা কি ভালো লেখা নাকি আনিসুল হকের মা ভালো লেখা। প্রথমত হলো যে মা নাম নিয়ে যে পুস্তকটা লেখাই তো অন্যায় হয়েছে, তাই কোথায় ম্যাক্সিম গোর্কি আর কোথায় আনিসুল হক, কোথায় আগরতলা কোথায় উগিরতলা। এই মা উপন্যাস লিখছে, লেখা কিন্তু আবার তার নিয়ে এগুলো আলোচনা হয়েছে, ম্যাক্সিম গোর্কির চাইতে উনি নাকি উন্নত জাতের ছাগল উৎপাদন করছেন। অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ইয়া কি অস্ট্রেলিয়ান গাভী। গাছ হতে পারে, অস্ট্রেলিয়ান গাছ হতে পারে। একেবারে শেষ করতে চাই, লম্বা সময় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন সঙ্গে, সবাইকে সঙ্গে থাকবেন আমাদের, এবং অবশ্যই এসবের প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ জারি রাখা উচিত নিশ্চয়ই, কারণ এসব এতিমদেরকে খাইয়ে যারা প্রচার করে এদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, কারণ প্রতিবাদ এটা যে কেউ, ব্ল্যাকমেইলিং। সেটা যে এটা কেউ হোক, ব্ল্যাকমেইলিং, প্রতিবাদ একটা জানাই। বাচ্চা ছেলে যে এতিম, যার মা বাপ নাই, তারা আপনি খাওয়াই দিচ্ছেন, আবার তার ছবি আপনি পৃথিবীর কাছে ছাপাই দিচ্ছেন, এ বেটা এতিম, এবার তারা না খায় থাকে, আমি ওরা খাওয়াই দিচ্ছি। একেবারে যাবার আগে যে আবদারটা করি, অনুরোধ যেটা গত কয়েকদিন ধরে করছি, আপনারা এই রমজান মাসে অনেকেই সহযোগিতা করবেন। এইভাবে না, আপনারা যারা সহযোগিতা করেন অনেকেই নাম প্রকাশ করতে চান না, নিজের পরিচয় গোপন রেখে সহযোগিতা করেন। বিশেষ করে জঙ্গি উৎপাদন যেখানে হয় সেগুলায় আর্থিক সহযোগিতা না দিয়ে আপনার বাড়ির আশপাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গত 18 মাসে, যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া, যাদের বাড়িঘর লুটপাট হয়ে গেছে, যাদের বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে, আগুন দেওয়া আছে, এরকম অসহায় লোকজনদের পাশে দাঁড়ান এবং তাদের সহযোগিতা দিন। এই ঈদের সময় অনেক বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, তাদের সন্তানরা লেখাপড়া করতে পারছে না, তাদের পাশে দাঁড়ান। আপনার এই সাহায্য তাদেরকে এই দুঃসময়ে অনেক উপকৃত করবে। সবাইকে এই অনুরোধ রেখে অনুষ্ঠান শেষ করবো। সাইফুল ভাই। সবাইকে শুভেচ্ছা। আমি মাঝে মধ্যে একটু মন খারাপ হয়ে গেলে মন খারাপের মতো আচরণ করি, আবার রেগে গেলে একটু রাগের মতো আচরণ করি, এই আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি এরকমই, কোনো অনাচার দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। এটা আমার বাপ করলেও আমার একই রকম কথাই হতো, এর নিয়ে কোনো ইয়ে নেই। যাই হোক, ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন। আর বাংলাদেশে ভারতে যারা আছেন তাদের তো ভোর রাত হয়ে গেছে, ভাই ঘুমান, যারা রোজা রাখেন তারা খাওয়া দাওয়া করে ঘুম দেন। আর যথারীতি যেটা আপনার অনুরোধ করি, হ্যাকলিং ইউনুস এবং তার গংটে কোথাও ছাড় দিবেন না,
তাদেরকে নাজেহাল করুন, কথা দিয়ে নাজেহাল করুন। ডাল কিনতে বা এই কাঁচা বাজারে সবজি কিনতে গেলেও যদি পান করেন, অথবা কোনো এয়ারপোর্টেও যদি পান, তাহলে আপনারা একটু জিজ্ঞেস করেন যে এই আমার বাংলাদেশটা তুমি ধ্বংস করছো কেন? তারা জিজ্ঞেস করেন, সে কি উত্তর দেয়। পারলে রেকর্ড করেন, রেকর্ড করে এটা বা ইয়েতে ছেড়ে দেন, ইউটিউবে ছেড়ে দেন। ওদেরকে জিজ্ঞেস করবেন এবং সেটা রেকর্ড করবেন, রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেন, দেখান প্লিজ। আমরা দেখতে চাই যে এই লোকগুলো উত্তর দিক, আপনার মাধ্যমে দেয়। সব সাংবাদিকের কাছে উত্তর দিবে তা না। ওর আশেপাশে যারা ঘুরতেছেন তাদের হাতেও কিন্তু একটা করে ইয়ে আছে কিনা, ক্যামেরা আছে, একটা ইয়ে আছে, রেকর্ডিং সিস্টেম আছে, বিকজ আপনার কাছে মোবাইল আছে। সো জিজ্ঞেস করেন, যদি দেখেন যে শান্তভাবে জিজ্ঞেস করেন বাংলাদেশটা কেন ধ্বংস করবো, কী বলে ওইটা একটু ভিডিও করে ছেড়ে দেন। আপনার ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেখানে ছেড়ে দেন। আর বয়কট গ্রামীণ প্রোডাক্ট। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।